আসসালামু আলাইকুম। আমরা আজকে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শব্দ। ওই শব্দের যে শ্রেণী বিভাগগুলা, কয় প্রকারের শব্দকে বিভক্ত করা যায়, কি কি উপায়ে বিভক্ত করা যায়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে তোমার কতগুলো অর্থবোধক ধ্বনি, যখন ধ্বনি অথবা বর্ণ, কতগুলো অর্থবোধক ধ্বনি অথবা বর্ণ যখন একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে, তখন তাহলে আমরা কি বলতেছি? শব্দ বলতেছি। এই শব্দ হচ্ছে বাক্যের প্রাণ। শব্দকে কি বলতেছে? বাক্যের প্রাণ। আমি যদি একটা ওয়ার্ড লিখি, যেমন করিম ফুটবল খেলে, একটা বাক্য যদি আমি লিখি করিম ফুটবল খেলে, কি খেলে? করিম ফুটবল খেলে। আচ্ছা, এই সম্পূর্ণটা কি? এই সম্পূর্ণটা হচ্ছে আমার একটা বাক্য। এই সম্পূর্ণ বাক্যের মধ্যে করিম ফুটবল খেলে এক একটা আলাদা আলাদা শব্দ, এই তিনটা শব্দ মিলে কিন্তু একটা বাক্য গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটা বাক্যের প্রাণ হচ্ছে শব্দ। এই শব্দগুলো না থাকলে একটা বাক্য গঠিত হইতে পারে না। তো আমরা শব্দের শ্রেণী বিভাগগুলো আলোচনা করবো। প্রথমে আলোচনা করতেছি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দ শ্রেণী বিভাগ হয়। গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এমসিকিউ যদি প্রশ্ন আসে যে গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। অর্থমূলকের ক্ষেত্রে কয় ভাগে ভাগ করা হইতেছে? তিন ভাগে ভাগ করা হইতেছে। কয় ভাগে ভাগ করা হইতেছে? তিন ভাগে। কি কি? একটা হচ্ছে তোমার যৌগিক শব্দ, আরেকটা হচ্ছে রূঢ়ি শব্দ, আরেকটা হচ্ছে যৌগ রূঢ় শব্দ। উৎসমূলক ভাবে আমরা ঠিক পাঁচ ভাগে ভাগ করতেছি। কয় ভাগে ভাগ করতেছি? পাঁচ ভাগে ভাগ করতেছি। যেমন হচ্ছে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আমরা একটু এগুলা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো কি কি আছে। প্রথমে আমরা যে ভাগটা আছে গঠনমূলক ভাবে ওইটা নিয়ে আলোচনা করব। তো গঠনমূলক ভাবে দুই ভাগে ভাগ করতেছে। প্রথমটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে কি মৌলিক, আরেকটা হচ্ছে কি সাধিত। তো মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যেটা তুমি ভাঙ্গা বা বিশ্লেষণ করতে পারবা না, যে শব্দকে তুমি ভাঙতে বা বিশ্লেষণ করতে পারবা না। মূলত এখানে বিভক্তিহীন থাকবে, অর্থাৎ প্রাতিপদিক যুক্ত যে শব্দগুলা, ওইটা হচ্ছে তোমার মৌলিক শব্দ। দেখো এখানে আমি শব্দের উদাহরণ দেখি, মা, এটা কি তুমি কি ভাঙতে পারবা? ভাঙতে পারবা না। পরে আছে তোমার গোলাপ, লাল, তিন, পা, নাক, বাই, বোন, মাছ। এগুলো তুমি কিন্তু ভাঙতে পারবে না। এগুলো হচ্ছে তোমার মৌলিক শব্দ। সাধিত শব্দ কোনটা? সাধিত শব্দটা তুমি ভাঙতে পারো, হয় সমাসের মাধ্যমে, হয় সন্ধির মধ্যে, যে কোনো উপায়ে তুমি ভাঙতে পারবা। এখানে প্রথমে আছে চাঁদ মুখ। দেখো চাঁদের মতো মুখ, তুমি কিন্তু ভাঙতে পারছো। এটা আরেকভাবে ভাঙা যায়, যেমন হচ্ছে মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের নেই। এভাবে কিন্তু তোমরা ভাঙতে পারো। এটা কিন্তু আবার উপমিত কর্মদ্বারাই সমাস। উপমিত কর্মদ্বারাই সমাস। আচ্ছা, উপমিত কর্মদ্বারাই সমাস চেনার উপায় কি? দুইটাই বিশেষ্য থাকবে। সহজ উপায়, দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য থাকবে। তখন এটা আমরা বলতেছি কি উপমিত কর্মদ্বারাই সমাস। আবার নীল আকাশের ভাঙছি কি নীল যে আকাশ। দেখো এটা আবার কোন সমাস? নীল যে আকাশ। যে যা নে রূপ যিনি তিনি এগুলা যদি থাকে তাহলে এটা কর্মদ্বারায় সমাস হইতেছে। ডুবুরি, দেখো ডুব যুগ উরি, ডুবুরি চলন্ত চল যুগান্ত, এগুলো আমরা ভাঙ্গা বা বিশ্লেষণ করতে পারতেছি, সেক্ষেত্রে এগুলা সাধিত শব্দ। পরে আছে তোমার কি অর্থমূলক ভাবে আমরা শব্দকে তিন ভাগে ভাগ করতেছি। কয় ভাগে? তিন ভাগে। এই শব্দগুলো বেশি আসে। প্রথমে আছে কি যৌগিক শব্দ। প্রথমে আছে কি যৌগিক শব্দ। এটা পড়ার আগে তোমাদের দুইটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ কোনটা, আর ব্যবহারিক অর্থ কোনটা। অর্থাৎ একটা শব্দ আছে, এই শব্দের মূল অর্থ কি, এটার ব্যুৎপত্তিগত অর্থ কি, আর আমরা কি হিসেবে এটা ব্যবহার করতেছি, এই দুইটা টপিক এখানে আসবে। প্রথমে আছে যৌগিক। দেখো যৌগিক শব্দগুলা কিরকম? যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ একই থাকবে। ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই থাকবে, এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ। দেখো আমি যদি বলি, প্রথমে আছে উদাহরণ গায়ক। গায়ক মানে কি? গান করে যে। গায়ক মানে কি? গান করে যে। তা আমরা কিন্তু ব্যুৎপত্তিগত তো যেটা আসতেছে, আমরা গায়ককে সেইটাই বুঝতেছি, আলাদা কোনো কিছু বুঝতেছি না। গায়ক বলতে যে গান করে তাকে আমরা বুঝতেছি। কর্তব্য কি? কর্তব্য হচ্ছে যা করা উচিত। যা করা উচিত, আমরা কিন্তু এটাই বুঝতেছি। ব্যুৎপত্তিগত অর্থ কি? যা করা উচিত, এটা কর্তব্য, আমরা সেম জিনিসটাই বুঝতেছি। যখন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হবে, তখন এটা বলতেছি কি তোমার যৌগিক শব্দ। পর আছে বাবু আনা, বাবুর বাপ, চিকা মারা, চিকা মারে যে। তো সবগুলা তোমার ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ যখন মিল থাকবে, তখন এটা বলতেছে যৌগিক শব্দ। যেমন গায়কত্ব, বাবু আনা, মধুর, দহিত্য, চিকা মারা, এগুলো হচ্ছে তোমার যৌগিক শব্দ। পরে আছে রূঢ়ি শব্দ। এবং রূঢ়ি শব্দ কিভাবে চিনবা তোমার? দেখো রূঢ়ি শব্দের মধ্যে প্রত্যয় থাকতে পারে, অর্থাৎ প্রত্যয় দ্বারা আমরা এটা ভাঙতে পারি। উপসর্গ থাকতে পারে অথবা সন্ধি। এই টাইপ যে জিনিসগুলো থাকবে, প্রথমত এটা। দ্বিতীয়ত যে বিষয়টা থাকবে, দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে
ব্যুৎপত্তিগত অর্থের দিকে না গিয়ে প্রচলিত অর্থটা প্রাধান্য পাবে। ব্যুৎপত্তিগত অর্থ না গিয়ে তারা কি করে প্রচলিত যে অর্থটা এইটা প্রাধান্য পাবে। যেমন আমি যদি হস্তিকে ভাঙি, দেখো একটা উদাহরণ আছে হস্তি, হস্ত আছে যার, হস্ত আছে যার অর্থাৎ হাত বুঝাইতেছে। এখানে এখানে কি বুঝাইতেছে? হাত। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, হাত বুঝাইতেছে। কিন্তু প্রচলিত অর্থ হাত না বুঝিয়ে এটা কি বুঝাইতেছে? একটা পশু বুঝাইতেছে। কি বুঝাইতেছে? পশু। কি বুঝাইতেছে? পশু। তখন এটা হয়ে যাবে রুরি শব্দ। তখন এটি কি হয়ে যাবে? রুরি শব্দ। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের অনুসারী না হয়ে সে একটা তোমার প্রচলিত যে অর্থটা বা তোমার প্রচলিত যে অর্থটা থাকবে ওই প্রচলিত অর্থের অনুসারী হবে, তখন এটা বলতেছে তোমার কি? রুরি শব্দ। দেখুন গবেষণা আছে, কি আছে? গবেষণা আছে। তো গবেষণার ক্ষেত্রে কি আমরা যদি ভাঙি গো যোগ এসনা, গো যোগ এসনা, অর্থাৎ এটার তোমার ব্যুৎপত্তিগত অর্থ আসতেছে গরু খুঁজা, গরু খুঁজা। কিন্তু তুমি যখন এটা ব্যবহার করতেছো কি হিসেবে? গরু খোঁজা ব্যুৎপত্তিগত অর্থ আসতেছে, কিন্তু তুমি প্রচলিতভাবে এটা ব্যবহার করতেছো কি? বিশেষভাবে অধ্যয়ন, বিশেষভাবে অধ্যয়ন। তার মানে অর্থের ব্যুৎপত্তিগত অর্থের সাথে প্রচলিত অর্থের মিল নাই। এরকম যখন হবে তখন এটা রুঢ়ি শব্দ বলতেছে। আরো অনেকগুলো আছে, যেমন প্রবীণ, প্রবীণ একটা রুঢ়ি শব্দ। পর হচ্ছে বাসি, বাসি একটা রুঢ়ি শব্দ। পর হচ্ছে তৈল, তৈল একটা রুঢ়ি শব্দ। পরে হচ্ছে হস্তি, হস্তি তো আমরা দেখলাম। এগুলো হচ্ছে রুঢ়ি শব্দ, অর্থাৎ তোমার ব্যুৎপত্তিগত অর্থে অনুসারী না হয়ে সে কি করবে? ব্যবহারিক অর্থাৎ প্রচলিত যে অর্থটা আছে ওই অর্থটা সে প্রকাশ করবে, তখন এটা বলতেছে রুঢ়ি শব্দ। তখন এটা বলতেছে কি? রুঢ়ি শব্দ। আর একটা উপায় হচ্ছে এটা কি থাকবে? প্রত্যয় উপসর্গ। আমি যখন প্রবীণ বলছি, দেখো প্রবীণ, প্রবীণ, দেখো এখানে একটা কিন্তু প্র উপসর্গ আসছে। প্র একটা কি? উপসর্গ। প্র কোন উপসর্গ? প্র হচ্ছে একটা সংস্কৃত উপসর্গ। এই উপসর্গ আসবে রুঢ়ি শব্দের ক্ষেত্রে। উপসর্গ আসতে পারে, সন্ধিও আসতে পারে, প্রত্যয় আসতে পারে। এই বিষয়টা একটু দেখবা। এখন আমরা যাবো যৌগরুরে শব্দ। কোন শব্দে? যৌগরুর শব্দ। যৌগরুর শব্দটা হবে সমাস নিষ্পন্ন। যৌগরুর শব্দটা হবে কি? সমাস নিষ্পন্ন। একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি, দেখো শাকামিক। শাকামিক বলতে কি বোঝায়? শাকা আমরা বলতে কি বুঝি? ডালপালা। শাকা মানে ডাল বুঝতেছি, কি বুঝতেছি? ডাল বুঝতেছি। মিগ মানে কি? মিগ মানে বসবাস করে পশু, এরকম টাইপের কি বুঝাইতেছে, মানে একটা পশু বুঝাইতেছে, পশু। এখন মিগ শাকামিক বলতে ডালে বসবাস করে এরকম পশু বুঝাইতেছে। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ডালে বসবাস করে এরকম পশু বুঝাইতেছে, এটা ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু শাকামিক ডালে বসবাসকারী কোনো পশু না বুঝিয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করতে, শুধু বানর বুঝাইতেছে। কি বুঝাইতেছে? বানর। কেন? ডালে বসবাস করা বা গাছপালায় বসবাস করা অন্য কোনো পশু হইতে পারে না বা প্রাণী থাকতে পারে না, ওইটা কিন্তু বুঝাই নাই। বুঝাইছে কি? বানর। শুধু একটা পশুরে বুঝাইতেছে, শুধু একটা পশুরে কি বলতেছে? বুঝাইতেছে। আরেকটা সাপোজ উদাহরণ পঙ্কজ। পঙ্কজ হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। এখন পঙ্কে শব্দের অর্থ হচ্ছে কাদা, অর্থাৎ কাদা মাটিতে যা জন্মায়। এখন খেয়াল করো, এই কাদা মাটিতে তো অনেক কিছু জন্মাইতে পারে, কাদা মাটিতে তো অনেক কিছু জন্মাইতে পারে, কিন্তু তারা পঙ্কজ বলতে শুধু বুঝতেছে কি? পথ ধরে। পঙ্কজ বলতে শুধু কি বুঝতেছে? পথ ধরে, অন্য কিছু বোঝাবে না। যখন এইরকম হবে, অর্থাৎ একটা অনুসারী হবে সমাস নিষ্পন্ন একটা পদ, যখন তোমার আলাদা একটা অর্থ দিবে ব্যতিক্রমধর্মী, তখন ওটা বলতেছি কি? যৌগর। দেখো পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেকগুলো জন্মে যাবে, কিন্তু তারা একটা স্পেসিফিক বলে দিছে কি? পঙ্কজ মানে পদ্মকেই বুঝাবে। পঙ্কজ মানে কি? পদ্মকেই বুঝাবে আর কি। তো এরকম আরো অনেকগুলো আছে, যেমন রাজপুত। রাজপুত, রাজপুত হচ্ছে তোমার যৌগরুর শব্দ। জলধি হচ্ছে কি? যৌগরুর শব্দ। জলধি হচ্ছে যৌগরুর শব্দ। এগুলো একটু দেখার চেষ্টা করবে। এগুলো তো অনেকেই কনফিউশন থাকে যে কোনটা রুঢ়ি শব্দ, কোনটা যৌগরুর শব্দ, কেন রুঢ়ি শব্দ, কেন বা যৌগরুর শব্দ, এই যে বিষয়গুলো আছে আশা করি বুঝতে পারছো। পরে যাই আমরা উৎসমূলক শ্রেণী বিভাগে। আমাদের লাস্টে আছে শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ। দেখো উৎসের দিক থেকে আমরা বিচার করে শব্দকে 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে তোমার তৎসম। কি আছে? তৎসম। তো তৎসম শব্দ কোনগুলা? তৎসম শব্দ হচ্ছে তোমার সংস্কৃত ভাষা থেকে একদম ডিরেক্ট বাংলা ভাষায় আসছে, ওটা বলতেছে তৎসম শব্দ। তো একটা 44% শব্দই বাংলা সাহিত্যে, 44% শব্দ হচ্ছে তৎসম শব্দ। প্রায় অর্ধেক শব্দ আমাদের কি? তৎসম শব্দ। তো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দগুলো চেনার উপায় কি? তৎসম শব্দ সংস্কৃত শব্দগুলো চেনার উপায় হচ্ছে, ধরো নত্য, সত্য, নত্য সত্য যুক্ত যে শব্দগুলো আছে, পর হচ্ছে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, পর হচ্ছে র ফলা,
পর হচ্ছে জ ফলা। এই টাইপ যে শব্দগুলো আছে সবগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। আরো অনেকগুলো নিয়ম আছে, তোমরা আপাতত এটা দেখো যে 44% যে শব্দ এগুলো হচ্ছে তৎসম শব্দ। যদি নত্য সপ্তমিধান যুক্ত হয়, যুক্ত বর্ণ হয়, র ফলা জ ফলা হয়, এগুলারে বলতেছে কি তোমার তৎসম শব্দ। বা রিকার যুক্ত যদি কোনো শব্দ থাকে তখন এটা কি হয়ে যায়, তৎসম শব্দ হয়ে যায়। তো তৎসম শব্দের মধ্যে দেখো চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এগুলো তৎসম শব্দ বলতে। আরো অনেকগুলো আছে, যেহেতু বাংলা সাহিত্যে 44% আমাদের তৎসম শব্দ থেকে আসছে। পরে আছে অর্ধ তৎসম। অর্ধ মানে কি, অর্ধ মানে অর্ধেক বুঝাইতেছে আর কি। তৎসম মানে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের অর্ধেক এরকম বুঝাইতেছে। অর্থাৎ জ্যোৎস্না, অর্থাৎ সংস্কৃত থেকে সামান্য, সংস্কৃত থেকে কি সামান্য একটু পরিবর্তিত হইয়া প্রাকৃতের মাধ্যমে যখন আসবে তখন এটা বলতেছে কি তোমার অর্ধতৎসম শব্দ। ছেড়াদ্দ, গিন্নি, বৈষ্ণব, কুশ্চিত। পরে আছে তোমার তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে আবার বলা হয়, তদ্ভব শব্দকে আবার খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দটা তোমার সংস্কৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে, সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ আসছে। যদিও আমরা একটু দেখি সংস্কৃত, এই দেখো চাঁদ, চাঁদ সংস্কৃতি কি ছিল, চন্দ্র। চাঁদ সংস্কৃতি কি ছিল, চন্দ্র। আমরা এখানে পড়ে আসছি কিন্তু। তো এটা কি হবে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হবে, প্রাকৃতে আসে তোমার হইতেছে কি চন্দ্র, এরকম হইতেছে। তো আবার যখন তদ্ভবে চলে গেছে তখন হয়ে গেছে কি চাঁদ, তখন এটা হয়ে গেছে কি চাঁদ। এইভাবে পরিবর্তনটা হয়েছে। এটা ছিল তৎসম, পরে হয়েছে তোমার এটা কি প্রাকৃত, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে কি হয়েছে এখন তদ্ভব। কি হয়েছে এখন তদ্ভব। বোঝা গেছে বিষয়টা? এইভাবে পরিবর্তন হয়ে আসছে কোন শব্দটা, তদ্ভব শব্দকে। তদ্ভব শব্দকে আবার বলা হইতেছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দগুলো কি বলতেছে, খাঁটি বাংলা শব্দ বলতেছে। তো পরবর্তীতে আছে কি, পরবর্তীতে আছে তোমার দেশি শব্দ। তো দেশি শব্দ কোনগুলো আমাদের, দেশি শব্দ যেগুলা বাংলা ভাষা একদম নিজস্ব সম্পদ, বাংলা ভাষার একদম নিজস্ব সম্পদ, যেমন কুলা, ডাগর, ঢেকি, কুল, এগুলা তোমার বলতেছে কি বাংলা দেশি শব্দ। আবার আরেকটা আছে তোমার লাস্টে বিদেশি শব্দ। দেখো বিদেশি শব্দের মধ্যে অনেক শব্দ থাকতে পারে। বিদেশি শব্দের মধ্যে আরবি আছে, ফার্সি আছে, পরে হচ্ছে তোমার জাপানি আছে, পরে হচ্ছে ফরাসি আছে, পর্তুগিজ আছে। তো অনেকগুলো শব্দ আছে, ওইগুলা থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসে শব্দের উৎস নিয়ে। বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, তোমাদের যে প্রথম পত্র বই আছে, বাংলা প্রথম পত্র, যেটা তোমাদের বোর্ড বই, ওই বইয়ে গল্প কবিতা থাকে, গল্প ও কবিতা থাকে। ওই গল্প ও কবিতার মধ্যে দেখবা বিভিন্ন শব্দ ইউজ করছে। ওই শব্দগুলা যদি তোমরা উৎসগুলা জেনে নিতে পারো, যদি আমি বলি কলম কোন শব্দ, কলম কোন শব্দ, ধরো এটা তুমি একটা গল্প পড়তে গিয়ে পাইছো, ধরো অপরিচিত একটা গল্প পড়তেছো ওইখানে পাইছো, তো কলম কোন শব্দ তুমি যদি এটা ওইখানে জেনে নিতে পারো, তখন তোমার এই যে শব্দের উৎসগুলা তোমার পড়াটা ইজি হয়ে যাবে। আমি একটা গল্প পড়তেছি, গল্পের মধ্যে কোনটা সন্ধি, কোনটা সমাস, কোনটা প্রত্যয় সাধিত শব্দ, কোনটা শব্দের উৎস কি, তো এই টাইপ বিষয়গুলো যখন আমি রিলেট করে পড়বো তখন আমার সবটা পড়াই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে রিলেট করে পড়ার চেষ্টা করবো। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি যে চকলেট কোন ভাষার শব্দ, চকলেট কোন ভাষার শব্দ, কমেন্টে আনসারটা জানাই দিও। তো এই ছিল মূলত শব্দ নিয়ে যে আলোচনা, বা শব্দের যে শ্রেণী বিভাগ আমরা 3 ভাগে করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। গঠনগতভাবে 2 ভাগে করতে পারি, অর্থগতভাবে আমরা 3 ভাগে করতে পারি, আবার উৎসমূলকভাবে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারি। এই বিষয়ে আলোচনা তোমরা চাইলে এই বিষয়গুলো দেখতে পারো। আমরা কিছু এখানে এমসিকিউ সলভ করবো। দেখি তো, প্রথমে বলছে যে যৌগ রূঢ় শব্দ কোনটা। দেখো আমরা কিন্তু ওইদিকে পড়ে আসছি যৌগ রূঢ় শব্দ কোনটা, শাখামেঘ হচ্ছে যৌগ রূঢ় শব্দ, বাকিগুলা যৌগ রূঢ় শব্দ হবে না কেন? প্রথমে হচ্ছে কলম, কলম একটা মৌলিক শব্দ, পরে হচ্ছে মলম মৌলিক, পরে হচ্ছে বাঁশি, বাঁশি কি, বাঁশি হচ্ছে রুড়ি শব্দ, বাঁশি কি রুড়ি শব্দ। বাঁশিতে যদি আমরা ভাঙি, বাঁশ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি কোনো দ্রব্য বুঝাইতেছে, বাঁশ দিয়ে তৈরি কোনো একটা জিনিসকে বুঝাইতেছে, কিন্তু এটা অর্থ হইতেছে কি বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ বাদ্যযন্ত্র হিসেবে প্রকাশ করতেছে। দেখো বাঁশি ব্যুৎপত্তিগত অর্থ কি বাঁশ দিয়ে তৈরি কোনো একটা জিনিসকে বুঝাইতেছে, কিন্তু এটা ব্যবহার করা হইতেছে কি হিসেবে, বিশেষ বাদ্যযন্ত্র হিসেবে। কি হিসেবে? বিশেষ বাদ্যযন্ত্র হিসেবে। দেখো ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, তখন এটা হয়ে যাচ্ছে কি তোমার রুড়ি শব্দ। তো বাঁশি যে আছে, বাঁশি কিন্তু তোমার আবার সন্ধি দিয়া তুমি ভাঙতে পারবা বাঁশিরে, আবার এটার কি ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, ব্যুৎপত্তিগত অনুসারে হবে না। ব্যুৎপত্তিগত অর্থ বলতে বাঁশ দিয়ে তৈরি, আমরা কিন্তু বলি না বাঁশি বাঁশ দিয়ে তৈরি, এরকম ভাবে ইউজ করি না, আমরা ইউজ করি কি বাঁশি একটা বাদ্যযন্ত্র,
ভাষিকী একটা বাদ্যযন্ত্র। যখন ব্যুৎপত্তিগত অর্থের অনুসারী না হয়ে তুমি এটাকে প্রচলিত অর্থ বা আমরা যেটা ব্যবহার করতেছি অর্থে অনুসারী করবা, তখন এটা কি হইতেছে রূঢ়ি শব্দ। শাকামিক, শাকামিক হচ্ছে যৌগ রূঢ় শব্দ। শাকামিক কি যৌগ রূঢ় শব্দ। তো শাকামিক আমরা ভাঙছিলাম কিভাবে, শাকা ও মিক, শাকা ও মিক। আমরা কি বলছিলাম যে যৌগ রূঢ় শব্দে সমাস নিষ্পন্ন বা সমাস সাধিত হবে। তো এটা সমাস সাধিত হয়েছে না, এটা কোন সমাস হয়েছে, দ্বন্দ্ব সমাস হয়েছে, দ্বন্দ্ব সমাস হয়েছে। আবার অন্যভাবে বলছিলাম যে তারা কি করবে, শাখা শব্দের অর্থ কি, শাখা শব্দের অর্থ হচ্ছে ডাল, মিক শব্দের অর্থ হচ্ছে পশু, অর্থাৎ ডালে বসবাসকারী এরকম পশুকে বুঝাইতেছে। ডালে তো অনেকগুলা বা অনেক টাইপের পশু থাকতে পারে, ডালে অনেক ধরনের পশু থাকতে পারে, কিন্তু তারা শুধুমাত্র শাকামিক বলতে বানরকে বুঝাইতেছে। কি বুঝাইতেছে, বানরকে বুঝাইতেছে। তো এইটা যেটা, এটা হচ্ছে তোমার যৌগ রূঢ় শব্দ। আমরা 2 নম্বরটায় যাই, নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি যৌগিক শব্দ। তো যৌগিক শব্দ হচ্ছে মিতালি। তুমি এটারে কি করতে পারতেছো, তুমি এটারে এটার যৌগিক শব্দের বিষয়টা কি ছিল যে ব্যুৎপত্তিগত আর ব্যবহারিকত্ব একই। মিতালি বলতে মানে মধুর সম্পর্ক বা হচ্ছে বন্ধুর সম্পর্ক এরকম টাইপ বুঝাইতেছে, আমরা কিন্তু এটাই ইউজ করি, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না। প্রবীণ হচ্ছে কি রূঢ়ি শব্দ, প্রবীণ কি রূঢ়ি শব্দ। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে হচ্ছে কোনটি তৎসম শব্দ, বলি তৎসম শব্দ। পরে আছে নিচের কোনটি মৌলিক শব্দ, আমরা ওইদিকে পড়ে আসছি কিন্তু গোলাপ একটা মৌলিক শব্দ। মানব মৌলিক শব্দ আমরা ভাঙতে পারি, একাঙ্ক ভাঙতে পারি, ধাতব ভাঙতে পারি, যার কারণে এটা মৌলিক শব্দ হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। এই বিষয়গুলো নিয়ে তোমাদের অ্যাডমিশনে বেশি প্রশ্ন আসে, বেশি প্রশ্ন আসে। আরো কিছু বাকি আছে, আমরা ওইগুলো একটু কারেকশন করি। দেখো নিচের কোনটি সাধিত শব্দ, সাধিত শব্দ নয়, এটা নিচের কোনটি সাধিত শব্দ নয় হবে, নিচের কোনটি সাধিত শব্দ নয়। দেখো গোলাপ কিন্তু সাধিত শব্দ নয়, এটা মৌলিক শব্দ। গোলাপ একটা কি শব্দ, মৌলিক শব্দ। বাকি যে শব্দগুলো আছে দেখো এগুলো কিন্তু সাধিত, তুমি ভাঙতে পারবা, এগুলা তুমি ভাঙতে পারবা, যার কারণে এটা তোমার সাধিত শব্দ। এর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সাধিত শব্দ নয়। পরে হচ্ছে শব্দার্থ অনুসারে বাংলা ভাষা শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করে, অবশ্যই 3 ভাগে ভাগ করা হয়েছে। শব্দের অর্থ অনুসারে আমরা অর্থ অনুসারে 3 ভাগে কি কি ভাগ করছি, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যৌগ রূঢ় শব্দ। মৌলিক শব্দ কোনটা, অবশ্যই গোলাপ। পরে হচ্ছে তদ্ভব শব্দ কোনটা, ওইদিকে আমরা পড়ে আসছি চাঁদ। তদ্ভব শব্দ কোনটা, চাঁদ। তদ্ভব শব্দটা কি হয়েছে, খাঁটি বাংলা শব্দ বলতেছি, পাশাপাশি আমরা বলতেছি তদ্ভব শব্দ কি প্রাকৃতের সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে কি আসছে, বাংলা ভাষায় আসছে। তো এই ছিল মূলত তোমাদের শব্দ বিষয়ক, অর্থাৎ শব্দের যে শ্রেণী বিভাগ আছে বাংলা ব্যাকরণে, এইটা নিয়ে আলোচনা। আশা করি যে বিষয়গুলো তোমাদের বললাম এগুলা তোমরা যারা অ্যাডমিশন শিকার আছো ও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের প্রায় সময় এগুলা নিয়ে প্রশ্ন আসে যে এটা কোন ভাষার শব্দ বা এটা কোন শব্দ, সবচেয়ে বেশি আসে শব্দের উৎস থেকে, আর হচ্ছে যৌগিক, রূঢ় এবং রূঢ়ি শব্দ থেকে। মৌলিক শব্দ প্রথমে আসে তোমার মৌলিক শব্দ, পরে হচ্ছে তোমার যৌগিক, রূঢ়, রূঢ়ি, আর হচ্ছে শব্দের উৎস যে বিষয়টা আছে ওই পার্ট থেকে। বেশিরভাগ ক্ষেত্রে দেশি বিদেশি শব্দ থেকে বেশি প্রশ্ন আসতেছে। তো আর যে বিষয়টা খেয়াল রাখবা সবসময় পড়ার সময় রিলেট করে পড়ার চেষ্টা করো, তোমার জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তুমি বাংলা প্রথম পড়তেছো, সেকেন্ড পার্টের যে বিষয়গুলো আছে ওইগুলা সাথে সাথে পড়ার চেষ্টা করো, ওইখানে তুমি একটা পদ্য ওই বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আর তুমি যদি গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিতেছো, গুচ্ছের লাস্ট মুহূর্তে এসে দরকার তোমার বেশি বেশি এক্সাম দেওয়া, তুমি চাইলে আমাদের রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম যে ব্যাচটা আছে ওইটা দেখতে পারো, দেখে এক্সামগুলো দিয়ে নিজেকে আরো ভালোভাবে যাচাই করে নিতে পারো। আর যদি তোমরা গুচ্ছের পাশাপাশি যদি সেকেন্ড টাইম নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমের জন্য ফ্রি যে ফাউন্ডেশন অ্যাডভান্সে যে ফাউন্ডেশন ব্যাচ আছে ওই ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, চাইলে তোমরা ওইটাও দেখতে পারো। এই ছিল মূলত আজকে যে শব্দ বিষয়ে আলোচনা। ওই শব্দ নিয়ে যদি তোমাদের কনফিউশন গুলা ছিল ওই কনফিউশন গুলা দূর করা। তো শব্দের 3টা শ্রেণী বিভাগ আমরা বললাম, অর্থগত দিক থেকে, গঠনগত দিক থেকে, আরেকটা হচ্ছে উৎসের দিক থেকে। আশা করি যে বিষয়গুলা দেখাই দিছি তোমাদের এইগুলা কাজে লাগবে।